সুচিত্রা ভট্টাচার্যের রচনা মিতিন মাসি সমগ্র থেকে সারান্ডায় শয়তান, তৃতীয় পর্ব। পুরুষোত্তম সিংহের বাড়ি খুঁজতে একটুও কষ্ট করতে হলো না। তাকে চেনে না এমন মানুষ বোধহয় জামদায় একজনও নেই। জামদার সবচেয়ে বড় বাড়িটাই সিংহ সদন। জয় হনুমান গ্যারেজ থেকে সিংহ সদন খুব একটা দূরেও নয়, হাঁটা পথে মিনিট 7 হবে। বাজারের পরেই মোরাম বিছানো রাস্তা চলে গেছে দক্ষিণে। রাস্তার একেবারে শেষ প্রান্তে সিংহমশায়ের ডেরা। উঁচু পাঁচিলে ঘেরা প্রকাণ্ড দোতলা বাড়ি, চারদিকে প্রচুর গাছপালা। শাল, সেগুন, শিমুল, মহুয়া, ইউক্যালিপটাসের বাহিনী পাঁচিলের ওপারে পাহারাদারের মতো দাঁড়িয়ে। জাল জাল গেটের পাশে শ্বেতপাথরের ফলকে হিন্দি, ইংরেজি, বাংলা 3টে ভাষায় জলজল করছে পুরুষোত্তমের নাম। গেট বন্ধ। টুপুররা বাইরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। কিভাবে ডাকবে, কাকে ডাকবে ভেবে পাচ্ছে না। পার্থই হঠাৎ গলা উঠালো, কই হ্যাঁ? তৎক্ষণাৎ আবির্ভূত হয়েছে এক আদিবাসী যুবক। পরনে খাকি প্যান্ট, সাদা শার্ট, হাতে লাঠি। গলা খাকারি দিয়ে বলল, কিসকো চাহিয়ে? পার্থ হিন্দিতেই বলল, মুকুল সিংহের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান যেন একটু অবাক, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল সবাইকে। জিজ্ঞেস করল, কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। পার্থর গলায় ভারী কি ভাব। আমরা মুকুলবাবুর বন্ধু। উনি তো নেই, সকালবেলা বেরিয়ে গেছেন, সন্ধ্যের আগে ফিরবেন না। শুনেই অবনী মহা খুশি। কোনো এক অর্ধপরিচিতের বাড়িতে এরকম উৎপটাং চলে আসায় তার ঘোর আপত্তি ছিল। হোটেলে খেতে খেতেও তিনি সারাক্ষণ গাঁই গুঁই করছিলেন। কাঁধ ঝাঁকিয়ে বললেন, বাঁচা গেল, চলো এবার গ্যারেজে ফিরি। অবনী প্রায় সঙ্গে সঙ্গেই পেছন ফিরে হাঁটতে শুরু করেছেন। মিতিন খপ করে চেপে ধরল তার হাত। একবার পুরুষোত্তম বাবুর দর্শন নেবেন না অবনীদা? আমার দরকার নেই, তোমরাই টিকটিকিগিরি করো গিয়ে। আহা, মানুষকে দেখা মানে কি টিকটিকিগিরি করা? অবনী উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই অন্দর থেকে বাজখাই কণ্ঠস্বর, কौन है रे अभिराम? कोई बाबू लोग बड़ा भाई से मिलने आया। खोल दो। गेट खुले गেল। এক দীর্ঘদেহী পুরুষ লম্বা লম্বা পায়ে এগিয়ে এলেন গেটে। পরনে ধুতি আর ফতুয়া। মিতিন হাত জোড় করে নমস্কার করল। আমি প্রজ্ঞাপারমিতা মুখার্জি, আপনি নিশ্চয়ই পুরুষোত্তম বাবু? টকটকে গৌরবর্ণ পুরুষোত্তম ঘাড় নাড়লেন। ঈষৎ বিস্মিত স্বরে বললেন, আপনারা কি মুকুলের কাছে এসেছেন? আমরা সারান্ডায় যাচ্ছি। পরশু ট্রেনে মুকুলবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। আজ জামদায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল, তাই ভাবলাম। মিতিন মিষ্টি করে হাসল। আমরা আপনার সঙ্গেও দেখা করতে এসেছি। মুকুলবাবু আপনার কথা খুব বলছিলেন। তাই বুঝি? পুরুষোত্তম বাবুর মুখে চিলতে হাসি ফুটল। আসুন আসুন, ভেতরে আসুন। বাইরে থেকে বোঝা যায় না, কম্পাউন্ডের ভেতরটা আরো সুসজ্জিত। যত্ন করে বানানো বাগানে ফুটে আছে রং বেরঙের গোলাপ।
মূল বাড়ির সামনে গোল বাঁধানো চাতাল, সেখানে ডানা মেলে আছে শ্বেতপাথরের পরী। সবুজ লনের রঙিন ছাতার নিচে বেতের চেয়ার টেবিল, লনের ঘাস নিখুঁত মাপে ছাঁটা। দেখে বোঝা যায় শুধু টাকা নয়, গৃহস্বামীর রুচিও আছে। গাড়ি বারান্দা থেকে শ্বেতপাথরের সিঁড়ি উঠে গেছে গোল গোল থামওয়ালা দালানে। উঁচু সিলিংয়ে ঝুলছে ঝাড়বাতি। মৃদু বাতাসের দোলায় ঝাড় লণ্ঠনে টুং টুং শব্দ। দালান পেরিয়ে বৈঠকখানা ঘরে এনে সকলকে বসালেন পুরুষোত্তম। পাখা চালিয়ে দিয়ে বললেন, বসুন, আরাম করে বসুন। পুরনো আমলের ভারী ভারী সোফা, কিন্তু এখনো কি নরম। টুকু যেন ডুবে যাচ্ছিল, আড়ষ্ট চোখে দেখছিল ঘরখানাকে। এ ঘরেও একখানা ঝাড় লণ্ঠন আর দেওয়ালে বেশ কয়েকখানা বাঁধানো ছবি। সব কটা ফটোতেই পুরুষোত্তম উপস্থিত। কোনোটায় তিনি কোনো সাহেবের সঙ্গে করমর্দন করছেন, কোনোটায় দাঁড়িয়ে আছেন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। ছবিতে বয়স কম হলেও মানুষটাকে চিনতে অসুবিধে হয় না, বিশেষ করে পুরু গোঁফখানি দেখে। পুরুষোত্তমের সেই পুরু গোঁফ এখন পুরোপুরি সাদা, মাথার চুলও। তা সত্ত্বেও মানুষটাকে তত বুড়ো বলে মনে হচ্ছিল না টুকুরের। কিছু না হোক 70-75 বছর বয়স তো হবেই, অথচ এখনো চেহারাটা কি সুন্দর রেখেছেন ভদ্রলোক। টান টান চামড়া, কপালে বলিরেখা নেই, শরীরও ঝোঁকেনি এতটুকু। নির্ঘাত ব্যায়াম করেন নিয়মিত। কয়েক মিনিটের মধ্যেই সকলের সঙ্গে পরিচয়ের পালা সাঙ্গ হল। অবনী কলেজে পড়ান শুনে পুরুষোত্তম রীতিমতো শ্রদ্ধান্বিত। পার্থ প্রেসের ব্যবসা করে শুনে তারিফ করলেন খুব। বুমবুমকে হাত নেড়ে ডাকলেন কাছে, তবে বুমবুম এগোলো না, বসে আছে মায়ের কোল ঘেঁষে। মিতিনের পেশার খবর জেনে পুরুষোত্তম যেন খানিকটা থতমত। ভুরু কুঁচকে বললেন, আপনি ডিটেকটিভ? মিতিন ঠোঁট চেপে হাসল। হ্যাঁ, দুষ্টু লোকেদের পেছনে ছুটে বেড়াই আর কি। বাহ বাহ, মেয়েরা দেখছি আজকাল অনেক এগিয়ে গেছে। তা আপনি পুলিশের চাকরিতে ঢোকেননি কেন? পুলিশের কাজ তো অনেকটা রুটিন জব, ভালো লাগে না। তুলনায় আমার কাজের স্বাধীনতা অনেক বেশি, নিজের পছন্দ মতন কেস নিতে পারি। অবশ্য পুলিশের সঙ্গে আমাকে যোগাযোগ রাখতেই হয়, তাদের সাহায্য ছাড়া অনেক ক্ষেত্রেই এগোনো মুশকিল। তা আর্মস হ্যান্ডেল করার অভ্যাস আছে? রিভলভারটা পারি মোটামুটি, লাইসেন্সও আছে। রাইফেল? আগে না, কখনো চেষ্টা করার সুযোগ হয়নি। রিভলভার তো খেলনা, আসল অস্ত্র হলো রাইফেল। বলতে বলতে কি যেন খেয়াল হলো পুরুষোত্তমের। লজ্জিত স্বরে বললেন, ছি ছি, তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই এখনো খাওয়া দাওয়া হয়নি। অবনী তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি ব্যস্ত হবেন না, আমরা লাঞ্চ সেরে এসেছি। তবুও একটু শরবত টরবত তো চলতে পারে। পার্থ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, গরমের দিন। কি নেবেন? লস্যি, আম পোড়ার শরবত? লস্যি ভালো। পার্থ বিন্দুমাত্র সংকুচিত নয়, আম পোড়াও মন্দ কি। পুরুষোত্তম দ্রুত পায়ে অন্দরে চলে গেলেন। খানিক পরে ফিরে এসে থিতু হয়ে বসলেন সোফায়।
বললেন, আজ আমার আপ্যায়নের আসল লোক নেই। বৌমা নাতিকে নিয়ে টাটানগর গেছে, বাপের বাড়ি। সহেলি প্রশ্ন করলেন, বৌমা মানে আপনার ছোট ছেলের বউ? বড়টির আর বিয়ে দিতে পারলাম কোথায়, সে তো ভ্যাগাবান্ডি রয়ে গেল। উনি তো আপনার ব্যবসাতেও নেই। যার মতি স্থির নেই তাকে দিয়ে কি ব্যবসা হয়? তাছাড়া ও একটু আয়েসি ধরনের, ব্যবসার খাটাখাটনি ওর পোষাবে না। অগত্যা আমার ছোট ছেলেই ভরসা। তিনি বুঝি খুব পরিশ্রমী? হ্যাঁ, খানিকটা আমার ধাতের, ছোটাছুটি করতে পারে খুব। এই তো কালই গেল সারান্ডায়, ডিভিশন অফিসে। আজ ফেরার কথা, ফিরেই কাল আবার মনোহরপুর ছুটবে। আমি এখানকার অফিসটা সামলাই, সকাল বিকেল বসি। দৌড়াদৌড়িটা এখন ওর ওপরই ছেড়ে দিয়েছি, বয়স হচ্ছে তো। সহেলি বললেন, আপনাকে দেখে কিন্তু মনে হয় না বয়স হয়েছে। পুরুষোত্তম গর্বিত মুখে বললেন, তার কারণ আছে। এখনো নিয়মিত কাজকর্ম করি, রোজ অন্তত 5 কিলোমিটার হাঁটি। দিবানিদ্রার অভ্যেস নেই, খাওয়া দাওয়াও করি মেপে ছুপে। স্ত্রী বিয়োগের পর গত 10 বছর ধরে মাছ মাংস ছেড়ে দিয়ে নিরামিষ খাচ্ছি। টুপুর ফিক করে হেসে ফেলল। স্বামী মারা গেলে স্ত্রীদের নাকি মাছ মাংস খেতে নেই, যথেষ্ট খারাপ নিয়ম। তবু এখনো অনেকে মানেন। স্ত্রীর মৃত্যু হলে স্বামীও যে আমিষ খাওয়া ছেড়ে দেন, জীবনে এই প্রথম শুনল টুপুর। পুরুষোত্তম টুপুরের হাসিটুকু লক্ষ্য করেননি। বললেন, এককালে শরীরের উপর প্রচুর অত্যাচার করেছি তো, তাই এখন বেশি করে নিয়ম মানি। মিতিন হাসতে হাসতে বলল, হ্যাঁ শুনেছি আপনি এককালে খুব ডাকাবুকো ছিলেন। কে বলল? আমার বড় পুত্তুর? শুধু মুকুলবাবু কেন, আরো অনেকের মুখে শুনলাম। আপনি তো এই অঞ্চলের স্বনামধন্য মানুষ। পুরুষোত্তম হা হা করে হেসে উঠলেন, আরে ছাড়ুন, আমার সম্পর্কে কেউ ভালো কথা বলতেই পারে না। তাতে অবশ্য আমার কাঁচকলা। আমি চিরকাল আমার মতো থেকেছি, কোনো সুনাম বদনামের পরোয়া করিনি। মিতিন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার মেন বিজনেস তো ছিল জঙ্গলের ঠিকাদারি, তাই না? ছিল কেন, এখনো আছে। সেই 49 থেকে করছি, তখন আমার বয়স মাত্র 23। তার মানে আপনি খুব অল্প বয়সে কলকাতা ছেড়েছেন? কলকাতা নয়, আমার নিবাস ছিল হাওড়ায়, সাঁতরাগাছি। বাবা মা 7 দিনের তফাতে কলেরায় মারা গেলেন। কাকার সংসারে মন টিকছিল না, পড়াশোনাও ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম ভাগ্যোন্বেষণে। ইন দ্য ইয়ার অফ 1945 বেরিয়েছিলাম বম্বে যাব বলে। ট্রেনে যেতে যেতে মনোহরপুর নামটা পছন্দ হয়ে গেল, ব্যাস নেমে পড়লাম। বাহ, এ তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। বলতে পারেন। পুরুষোত্তম মাথা নাড়ালেন। মনোহরপুরের কাছেই তখন ইস্কোর দুটো আয়রন মাইন ছিল, চিড়িয়া আর দুইয়া। 44-এ 2টো মাইন্স বন্ধ হয়ে গিয়েছিল, তখন সবে চিড়িয়া মাইনটা খুলেছে। সেখানে কাজ জুটিয়ে ফেললাম একটা ঠিকাদারের আন্ডারে। নিজে হাতে গাঁইতি মেরে মেরে পাহাড় কাটতাম। তখনই তো স্বাস্থ্যটা পোক্ত হলো। 1-2 বছর পরেই
আবার বন্ধ হয়ে গেল মাইন্ড। আর ওই সময়ই এক সাহেব, মিস্টার উইলিয়ামস, তিনি ছিলেন ইসকোর ডিজিএম। কি জানি কেন সাহেব আমায় খুব নেক নজরে দেখতেন। তিনি তদ্বির তদারক করে আমায় ওই ঠিকাদারির লাইনে ঢুকিয়ে দেন। অবনী বললেন, তার মানে তখন থেকেই জঙ্গলের গাছ কাটছেন? না প্রফেসর সাহেব, আমার তখন কাজটা ছিল অন্যরকম। গাছের লাইনেই যায়নি। সারান্ডার জঙ্গলে এক ধরনের ঘাস হয়, সাবুই ঘাস। কাগজ তৈরিতে ওই ঘাসের খুব চাহিদা ছিল। জঙ্গলের ইজারা নিয়ে ওই সাবুই ঘাস আর বাঁশ কেটে কেটে চালান দিতাম রানীগঞ্জের পেপার মিলে। সেই সময়ই মনোহরপুর ছেড়ে চলে যায় গুয়ায়। সেখানে একখানা বাড়িও বানিয়েছিলাম ছোটখাটো। গুয়াতেও তখন স্যার বীরেনের আয়রন মাইন ছিল না? গুয়ার লোহা খনি তখন গোল্ডেন পিরিয়ড। এখন অবশ্য সে খনিও আর নেই। তবে গুয়া জায়গাটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো? ওখানে একসময় সোনার খনিও ছিল, খঞ্জর দিরিবুরুতে। তাই নাকি? অবনী নড়ে বসলেন। এটা তো একটা নতুন ইনফরমেশন। আরে প্রফেসর সাহেব, এই ঝাড়খণ্ডে কি না ছিল! সোনা, রূপো, লোহা, মাইকা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, এমনকি কয়লা খনিতে হিরে পর্যন্ত পাওয়া গেছে। আমাদের সারান্ডার সম্পদই কি কম? এখানে তো সব পাহাড়ই লোহা পাহাড়। মেঘাতুবুরু কিরিবুরুর কাজ শেষ হলেই ফের একটা বুরু কাটা শুরু হয়ে যাবে। প্রশ্নটা কদিন ধরেই টুপুরের মগজে ঘুরপাক খাচ্ছিল। জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, এখানে সব নামের পেছনেই একটা করে বুরু লাগানো কেন? অবনী শিক্ষকের সুরে বললেন, এটা তোমার জানা উচিত ছিল টুপুর। বুরু মানে পাহাড়, আর বুরু জুড়ে জুড়ে এরা পাহাড়ের নাম দেয়। পুরুষোত্তম বললেন, যেমন কিরি মানে পোকা, কিরিবুরু মানে পোকার পাহাড়। মেঘাতুবুরু অর্থ মেঘ ছোঁয়া পাহাড়। গুয়া মাইন্সের ওখানে ছিল বনম উলিবুরু, ছাতমবুরু, ঝিরিবুরু, ঝান্ডিবুরু। প্রতিটি পাহাড়ি এক একটা মাইন। বনম মানে এখানকার হো ভাষায় উই ঢিবি, আর উলি মানে আম। যে পাহাড়ে উই ঢিবি আর আম গাছ আছে তার নাম বনম উলিবুরু। ছাতার মতো দেখতে যে পাহাড় তার নাম ছাতমবুরু, কিংবা পতাকার মতো চেহারা বলে ঝান্ডিবুরু। বড় পাথরের রেকাবিতে 6 গ্লাস লস্যি এসে গেছে, সঙ্গে আর একটা মিনে করা রেকাবিতে রসগোল্লা আর ল্যাংচা। এক চুমুকে পার্থর লস্যি শেষ। গোঁফ মুছে মিষ্টি প্লেটের দিকে হাত বাড়ালো। অন্যরা গ্লাসে ঠোঁট ছোঁয়াচ্ছে ধীরে সুস্থে। লস্যি, মিষ্টি কোনোটাতেই বুমবুমের আগ্রহ নেই। সে হাই তুলছে ঘন ঘন। পুরুষোত্তম বুমবুমকে দেখে বললেন, আহা, আমার নাতিটা থাকলে ওর ভালো লাগতো, বেচারা বড্ড বোর হচ্ছে। বুমবুম গম্ভীর মুখে বলল, আমি ঠিক আছি। যাও না, বাইরে ঘুরে এসো, পেছনের বাগানে দোলনা আছে। আমি দোলনায় চড়ি না, আমার মাথা ঘোরে। তাহলে লক্ষ্মীয়াকে বলি তোমায় একটা বল এনে দিক। আমি এখন খেলবো না, আমি তোমাদের কথা শুনবো। পুরুষোত্তম হা হা করে হেসে উঠলেন। বেশ, তাই শোনো তবে। মিতিন গ্লাস টেবিলে নামিয়ে রাখল।
ফিরেছে পুরনো প্রসঙ্গে। তা আপনি এই জামদায় এলেন কবে? 1956। গোয়ায় বাড়ি বেচে দিলেন? কি আর করব, আমার স্ত্রীর আর জঙ্গল ভালো লাগছিল না যে। জামদায় তখন নতুন বসতি গড়ে উঠেছে, বাঙালিও ছিল অনেক। তাছাড়া এখান থেকে টাটা চাইবাসা সর্বত্র যোগাযোগের সুবিধে বেশি। এখানে এসে ব্যবসাও বাড়ালাম, একখানা সমিল খুললাম, ট্রাক কিনলাম, গভর্নমেন্ট মাইনগুলোতে এখন অর্ডার সাপ্লাইয়ের কাজও ধরেছি। জঙ্গলে আপনার বিশাল দাপট ছিল, তাই না? লোকে আমায় মানত খুব, বিশেষ করে আদিবাসীরা। আমি তাদের ওপর কখনো কোনো জোর জুলুম করিনি। আবার অন্য কেউ ওদের সঙ্গে অন্যায় আচরণ করলে বরদাস্তও করিনি। যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করব? ডিটেকটিভের প্রশ্ন? না, একজন সফল ব্যবসায়ীকে জানার কৌতূহল। মিতিন গলা নামালো। এই যে আপনি এত ধন সম্পদ করেছেন, এতে আপনার শত্রু বাড়েনি? পুরুষোত্তম মুচকি হাসলেন। দেখুন, আমি নিজেকে সাধু পুরুষ বলে দাবি করি না। বিজনেস করতে গেলে শত্রু হয়ই, তাদের ছলে বলে কৌশলে হটিয়েও দিতে হয়। আমি শত্রু কোনো দিনও বাড়তেই দিইনি। আমি যেভাবে বাঁচতে চাই সেভাবেই থেকেছি। বাইরে একটা গাড়ির হর্ন। টুপুর দৌড়ে বারান্দায় গেল। নজরুল সাহেব কি জিপ নিয়ে এসে গেলেন? অভিরাম গেট খুলছে। এ তো টুপুরদের জিপ নয়। একজন ভদ্রলোক নামলেন জিপ থেকে। পার্থরই সমবয়সী, লম্বা ঝকঝকে চেহারা, পরনে জিন্স টি শার্ট, মুখখানা যেন পুরুষোত্তম বসানো। পুরুষোত্তমও বেরিয়ে এসেছিলেন বারান্দায়। জিজ্ঞাসা করলেন, কিরে, তোর কাজ মিটল? উত্তর না দিয়ে বিকাশ এক ঝলক দেখল টুকুরকে, চোখে প্রশ্ন। পুরুষোত্তম বললেন, এরা কজন সারান্ডায় যাওয়ার পথে আমাদের বাড়ি এসেছেন। তোর দাদার সাথে ট্রেনে বন্ধুত্ব হয়েছিল। বিকাশের ভুরুর ভাঁজ বাড়ল, তবে মন্তব্য করল না কিছু। ঘরে ঢুকে আলাপ পরিচয় করল সবার সঙ্গে। অবনীকেই দলের পান্ডা ঠাউরে প্রশ্ন করল, এখানে হঠাৎ হল্ট করলেন যে? জঙ্গলে পৌঁছতে তো রাত হয়ে যাবে। অবনী বললেন, আমাদের থলকোবাদে কাল থেকে বুকিং। আজ মেঘাতুবুরু যাচ্ছি। রাস্তায় জিপটা খারাপ হয়ে গেল বলে। অর্থাৎ জিপ সারানোর ফাঁকে আলাপ ঝালাতে এলেন? হ্যাঁ, মানে দাদার সঙ্গে কি ট্রেনেই আলাপ, না আগে থেকেই পরিচয় ছিল? বিকাশের স্বরে কেমন যেন জেরা করার সুর। টুপুর মিতিনের দিকে তাকালো। বিকাশের জেরা মিতিনেরও ভালো লাগেনি। গলা একটু ভারী করে উত্তর দিল, কেন, শুধুমাত্র ট্রেনের পরিচয় বুঝি বাড়িতে আসা যায় না? বিকাশ কাঁধ ঝাঁকিয়ে বললেন, দাদার সঙ্গে দেখা হয়েছে? পুরুষোত্তম বলে উঠলেন, কোত্থেকে হবে? তোর দাদা তো সেই সকালবেলা বেরিয়ে গেছে। কোথায় গেল? কি জানি, বললাম অ্যাম্বাসেডরটা নিয়ে যা, ড্রাইভারও আছে। কিছু না বলে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। কোনো বন্ধু টন্ধুর বাড়িতে গেছে বোধহয়। বিকাশ আবার কাঁধ ঝাঁকালো। চলেই যাচ্ছিল ভেতরে, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, বেড়াতে যাচ্ছেন যান, তবে রেস্ট হাউস ছেড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবেন না। কেন?
শিমলিপাল থেকে একটা হাতির পাল এসে ঢুকেছে সারান্ডায়। প্রত্যেক বছরই এই সময় হাতিরা আসে, সেটা বড় কথা নয়। ভয়ের কারণ হলো ওই দলের মধ্যে থেকে একটি হাতিকে রোগ ডিক্লেয়ার করা হয়েছে। রোগ মানে পাগলা হাতি? ইয়েস। হাতির পাল সারান্ডায় ঢোকার পর কেউ বোধহয় ওই হাতিটাকে গুলি করেছিল। মরেনি হাতিটা, কিন্তু ক্ষেপে গিয়ে দলছাড়া হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। পুরুষোত্তম উত্তেজিত স্বরে বললেন, আমাদের জঙ্গলে হাতিকে গুলি করলো? কার এত সাহস? বিকাশ নিরুত্তাপ গলায় বলল, তুমি এমনভাবে বলছো যেন জঙ্গলে হাতিটাকে শুট করা ঘটনা পৃথিবীতে এই প্রথম ঘটল। যেখানে যা খুশি হোক, সারান্ডায় কেন হবে? দেখো বাবা, পুরুষ হাতি বুড়ো হলে অনেক সময় তাকে দল থেকে ভাগিয়ে দেওয়া হয়, সে তখন রোগ বনে যায়। এই বুড়ো হাতিটা আগেই দলছুট হয়ে পাগলা বনে যাওয়ার পর গুলি খেয়েছে, নাকি গুলি খাওয়ার পর পাগল হয়েছে, এটা সঠিকভাবে বলা কঠিন। রেঞ্জার সাহেবও ঠিক ঠিক বলতে পারলেন না। যদি আগেই পাগলা বনে গিয়ে থাকে তো সেই হাতিকে নিকেশ করে দেওয়াই তো ভালো, না হলে তো গ্রামকে গ্রাম ছারখার করে দেবে। কিন্তু গুলিটা করল কে? কোনো চোরা শিকারীর দল ঢোকেনি তো জঙ্গলে হাতির দাঁতের লোভে? হতেও পারে, নাও হতে পারে। চোরাগুপ্তা শৌখিন শিকারীরা তো থাকেই। এখন শিকার নিষিদ্ধ বটে, কিন্তু তা বলে দু চারটে মানুষের কি আর বাঘ হাতি হরিণ শিকার করতে সাধ যায় না? তুমি তো গল্প করেছ একসময় কত সাহেব শুভ জঙ্গলে জন্তু মারতে আসতো। তোমার নিজেরও তো এককালে শিকারের নেশা ছিল। পুরুষোত্তম গর্জে উঠলেন, আমার সঙ্গে তুমি অন্যদের তুলনা করবে না। আমি কখনো বিনা কারণে কোনো পশু হত্যা করিনি। আমি শুধু বাঘ মেরেছি, তাও সেই বাঘ কোনো মানুষকে মারার পর। কে জানে কেন বিকাশ আর তর্কে গেল না, পর্দা সরিয়ে চলে গেল অন্দরে। কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ। একটু আগের গল্প আড্ডার পরিবেশ যেন ছানা কেটে গেছে। অবনী বাইরের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন। পার্থ। খানিক পরে নজরুলের জিপ এসে যেতে বিদায় নিল সকলে। মোরামের রাস্তা ছাড়িয়ে গাড়ি মেন রোডে পড়তেই সহেলি বলে উঠলেন, শোনো বাপু, সাফ কথা বলি, সারান্ডায় মারান্ডায় আর গিয়ে কাজ নেই। মুকুলবাবুর পরামর্শটাই ভালো। মেঘাতুবুরুতে 1-2 দিন কাটাবো, ওখানে থেকেই একটু জঙ্গল টঙ্গল দেখে আসবো, তারপর সোজা চলে যাব গালুডি। পার্থ হেসে বলল, কিন্তু বড়দি, আমার যে পাগলা হাতি দেখার ভীষণ শখ। বুম বুম হাততালি দিয়ে উঠল, আমিও পাগলা হাতি দেখব। তোমরা দেখো গে যাও, আমায় একটা বাসে তুলে দিও, আমি চাইবাসা ফিরে যাব। টুপুর টিপ্পুনি জুড়ল, ভয় পাচ্ছ কেন মা? তুমি নয় সারান্ডা গিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থেকো। অবনী অনেকক্ষণ পর কথা বললেন, আমি কিন্তু তাই থাকব। বাইরে মায়াবী বিকেল, কাঁচা সোনা রঙের রোদ্দুর, পাহাড় জঙ্গল কাছে এসে গেছে। দুধারে এখন শাল গাছের মিছিল। একটা তেমাথার মোড়ে এসে থামল জিপ। সামনে বাঁশ নামিয়ে রাস্তা আটকে রেখেছে বন বিভাগ। গাড়ির নম্বর নেবে, আইন। পাশেই বন বিভাগের ছোট্ট অফিস, গুমটির মতো। এখান থেকেই 2টো পথ চলে গেছে দুদিকে, একদিকে মনোহরপুর, অন্যদিকে মেঘাতুবুরু। রাস্তার মাথায় সবুজ তোরণ,
সেখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু সারান্ডা। লেখাটার দিকে তাকিয়ে মিতিন হঠাৎ বলে উঠল, মনে হচ্ছে সারান্ডা ট্যুরটা একেবারে নিরামিষ হবে না, বুঝলি টুপুর? কিরিবুরু মেঘাতুবুরু একদম গায়ে গায়ে লাগানো। কোথায় মেঘাতুবুরু শেষ আর কোথায় কিরিবুরু শুরু বোঝা মুশকিল। দুই লোহার খনির গেটও প্রায় মুখোমুখি, মাঝে বড় জোর 200-300 মিটারের ব্যবধান। রাতে খাওয়া দাওয়া সেরে মিতিনের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল টুকুর। মেঘাতুবুরুতে জায়গা পাওয়া যায়নি, তারা উঠেছে কিরিবুরুতে, স্টিল অথরিটির গেস্ট হাউসে। মেঘাতুবুরুর চেয়ে কিরিবুরুতেই অবশ্য জনবসতি বেশি। দিব্যি সাজানো গোছানো টাউনশিপ, বাজার হাট, দোকানপাট, সিনেমা হল, কি নেই? চওড়া চওড়া মসৃণ পাহাড়ি রাস্তায় এই চড়াই তো এই উতরাই। পথের দুধারে ইউক্যালিপটাসের সারি, অজস্র খুদে খুদে টিলা চারিদিকে, তাদের মাথায় গায়ে সুন্দর সুন্দর বাড়িঘর। এমন একটা মনোরম পাহাড়কে কেন যে পোকার পাহাড় বলা হয়? পাহাড়ের মাথায় বলে কিরিবুরুতে ঠান্ডা আছে যথেষ্ট। সালোয়ার কামিজের উপর সহেলির একটা শাল নিয়েছে টুকুর। মিতিনের গায়েও গুজরাটি চাদর। এতাল বেতাল হাওয়ায় মাঝে মাঝেই তবু কেঁপে কেঁপে উঠছে মাসি আর বলছি। হাঁটতে হাঁটতে কথা বলছিল দুজনে। মিতিন জিজ্ঞেস করল, কিরে, এখনো অবধি কেমন লাগছে ট্যুরটা? টুকুর বলল, দারুণ। টেনশন হচ্ছে না? কিসের টেনশন? কাল আমরা সত্যিকারের জঙ্গলে ঢুকবো। যদি থলকোবাদে গিয়ে পাগলা হাতিটা সামনাসামনি পড়ে যাস। হাতিকে সামনে আসতে দেব কেন? হুড়মুড় করে জঙ্গল ভাঙছে টের পেলেই কোথাও একটা শেল্টার নিয়ে নেব। তুই একটা হাতি। হাতি মোটেই জঙ্গল ভেঙে ভেঙে হাঁটাচালা করে না। সত্যি বলতে কি, হাতি চলাফেরা টেরই পাওয়া যায় না। পাগলা হাতিরও? আজ্ঞে হ্যাঁ, হাতি এমনিতেই খুব চালাক, অসম্ভব বুদ্ধিমান প্রাণী। পাগলা হওয়ার পর সে আরো ধূর্ত হয়ে ওঠে। যদি ইচ্ছে করে দাপাদাপি না করে তাহলে 5 হাতের মধ্যে এসে দাঁড়ালেও তুই টেরও পাবি না। প্লাস গায়ের রং গাছের গুঁড়ির সঙ্গে একেবারে মিশে থাকে। ওই প্রকাণ্ড শরীর নিয়ে একদম নিঃসাড়ে সামনে এসে দাঁড়ায় আচমকায়। টুকুর একটু ঘাবড়েই গেল। তুমি ভয় দেখাচ্ছ কেন মিতিন মাসি? ভয় পাচ্ছিস বা কেন? সাবধানে হাঁটাচলা করবি, হুট হাট একা একা কোথাও চলে যাস না, ব্যাস, তাহলেই হলো। মিতিন টুপুরের কাঁধে হাত রাখল। তবে কি জানিস, ওই হাতির চেয়েও সাংঘাতিক ওই লোকটা বা লোকগুলো যারা হাতি মারতে জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে তো পাহারাদার থাকে, তারা কালপ্রিট ধরতে পারছে না। এ কি তোর বেথুয়া ডহরি? 5 ফুট বাই 5 ফুট ফরেস্ট। ভেতরে ঢুকলে বুঝবি কাকে বলে অরণ্য। 10-20টা লোকও যদি ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকে, তাদের ঢুঁড়ে বার করা শার্লক হোমসেরও অসাধ্য। তুমিও পারবে না? আমি খুঁজবো কেন? যাদের কাজ তারাই করুক। বিতিন মাসি আলগা টোকা দিল টুপুরের মাথায়। তোকে যা বলেছিলাম করেছিস? কি গো, ডে টু ডে ডায়েরি লেখা? ইয়েস, যেখানে যা ঘটছে সব নোট করে রাখ। আজকেরটা এখনো হয়নি, শোয়ার আগে লিখব।
শর্টে বলতো কি কি নোট করবি আজ? মিতিন মাসির কাছ থেকে টুপু শিখেছে কোনো ঘটনাই উপেক্ষণীয় নয়। বহু তুচ্ছ ব্যাপারও বড় বড় কিছু ঘটার ইঙ্গিত দেয়। অনেকটা পাহাড়ি এলাকার মেঘের মতন। এককুচি কালো মেঘ যে কত বৃষ্টি ঢালতে পারে সে তো টুপুর চাইবাসাতেই দেখেছেন। টুপুর সংক্ষেপে তার বিবরণী পেশ করল, ভেবে ভেবে, মনে করে করে। চাইবাসার হোটেলে ঘুম ভাঙা থেকে শুরু করে মেঘাতুবুরুর সূর্যাস্ত পর্যন্ত। বিনা মন্তব্যে শুনছিল মিতিন। মাঝে মাঝে ঘাড় তুলে আকাশটাকে দেখছিল। গাঢ় নীল রাতের আকাশ চাঁদোয়ার মতন ছেয়ে আছে মাথার উপর। ঝিকঝিক করছে অজস্র তারা। পশ্চিম আকাশ থেকে চাঁদ অনেকটা হেলে পড়েছে পূবে, জল জল করছে, ঠিক যেন কানা ভাঙা সোনার পিরিচ। টুপুর আর চোখে দেখে নিল মিতিনকে। কি গো, কিছু বাদ পড়ল? মোটরসাইকেলের লোক দুটো টি শার্টের কালার বললি না তো? যে লোকটা মুরগি মারল সে পরেছিল মেটে রং, আর অন্যজন কি যেন রং মনে নেই তো? সবুজ, বুকে সরু সাদা বর্ডার। মিতিন ফের প্রশ্ন করল, আর পুরুষোত্তম সিংহ সম্পর্কে তোর কি কমেন্ট? বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ। নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন, নিজের কথা বলতেও। তবে টুপুর একটু থেমে থেকে বলল, শিকারী অথচ অকারণে প্রাণী হত্যা করেননি, এটা কেমন অদ্ভুত। জিম করবেটের নাম শুনেছিস? যিনি ম্যান ইটার অফ কুমায়ুন লিখেছিলেন, বইটা পড়েছি। কি সাংঘাতিক সাংঘাতিক বাঘ শিকার করেছিলেন জিম করবেট। রুদ্রপ্রয়াগে, রানীক্ষেতে। তাহলে তো জানিসই জিম করবেট কোন দরের শিকারী ছিলেন। কিন্তু জঙ্গল বা পশু পাখিকে তিনি কম ভালোবাসতেন না, বাঘকেও ভালোবাসতেন তিনি। শুধু বাঘ মানুষ খেকো হয়ে গেলেই। মিতিন 2-1 সেকেন্ড চুপ করে বলল, পুরুষোত্তম যে সত্যিই পশুপ্রেমিক তা তার ঘরদোর দেখেই অনুমান করা যায়। কিভাবে? ঘরের কোথাও নিজের শিকারের নিদর্শন ছড়িয়ে রাখেনি। এখানে বাঘের চামড়া, ওখানে মোষের শিং, দেয়ালে হরিণের মুন্ডু, বীরত্বের কোনো ফাঁপা আড়ম্বর নেই। কিন্তু ভদ্রলোকের ছোট ছেলেটা যেন কেমন, টুকুর ফস করে বলে উঠল। মনে হচ্ছিল আমাদের দেখে একটুও খুশি হয়নি। মনে হয় দুই ভাইয়ের সম্পর্ক ভালো নয়। দাদার পরিচিতদের ভাই পছন্দ করে না, তা বলে অভদ্র ব্যবহার করবে? ওটাই হয়তো ওর কথা বলা স্টাইল। ক্ষমতা, টাকা পয়সা এইসব হাতের মুঠোয় থাকলে ওরকম বহু লোকই ধরাকে সরা জ্ঞান করে। হাতিটাকে নিয়েও কেমন কমেন্ট করছিল দেখলে? যেন হাতি মারা কোনো অন্যায় কাজই নয়। কথায় কথায় টুপুররা বাজারের দিকটায় চলে এসছে। রাত 9টা বাজে। অধিকাংশ দোকানেরই ঝাঁপ বন্ধ, শুধু 2-1টা পান সিগারেটের স্টল খোলা আছে এখনো। ডান পাশে মস্ত দিঘি, স্থানীয় মানুষের স্নান টানের জন্য বোধহয় কাটানো হয়েছিল কোনো সময়। মিতিন আর টুপুর দাঁড়িয়ে পড়ল দিঘির পাড়ে। জলে চাঁদের ছায়া। টুপুরের বিকালটার কথা মনে পড়ছিল। আজ সানসেট যেন তেমন উপভোগ করা গেল না। জঙ্গলে ছাওয়া ধোঁয়া ধোঁয়া নীলচে পাহাড়ের পেছনে
কখন যেন ঝুপ করে হারিয়ে গেল সূর্যটা। তবে হ্যাঁ, কিরিবুরুর লোহা খনিটা ভারী বিচিত্র। আস্ত পাহাড়খানাকে কেটে কেটে কি অতিকায় একটা খাদান বানিয়ে ফেলেছে। ওটাকে নাকি বলে ওপেন কাস্ট মাইন। কয়লা খনির মতো গর্ত খুঁড়ে পৃথিবীর ভেতরে ঢুকতে হয় না। ডিনামাইট দিয়ে পাহাড় ভাঙো আর লোহা ভরা পাথরের চাঙড় তুলে দাও টিপলারে। লোহা খনির খাদানটাও কি টকটকে লাল। লোহার জন্যই কি? খাদানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ, ট্রলি, বুলডোজার, কাটার ক্রেন চলছে ফিরছে এদিক ওদিক। ওপর থেকে দেখে মনে হচ্ছিল যেন পিঁপড়ের জগৎ। টুপুরের ভাবনার মাঝেই হঠাৎ দিঘির পাড়ে পার্থর আবির্ভাব। হাঁপাচ্ছে পার্থ। হাঁপাতে হাঁপাতেই বলল, তোমরা এখানে? আমি তোমাদের সানসেট পয়েন্টে খুঁজতে গেছিলাম। নিতিন বলল, এই অন্ধকারে সানসেট পয়েন্টে? ভাবলাম যদি গিয়ে থাকো বলে যাবে তো কোথায় যাচ্ছ। অন্যদের চিন্তা হয় না একে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। সে তো সারান্ডায়। এটাও তো সারেন্ডার পার্ট। যদি বেটা গুট গুট করে পাহাড়ে উঠে আসে, পিচ রাস্তা ধরে লোকালয়ের মধ্যে দিয়ে। নিতিন খিলখিল করে হেসে উঠল। কেন, হাতির বুঝি পিচ রাস্তায় হাঁটতে মানা, নাকি হাতি লোকালয় ঢোকে না? পার্থ প্রতিবাদ জুড়ল। তাছাড়া বেচারার এখন মাথা খারাপ, এখন কি আর ওর স্থান কাল পাত্র জ্ঞান আছে? উফ, তোমরা না ভয়ই গেলে। নিতিন হাসি থামালো। বুমবুম ঘুমিয়েছে? শুয়েছে বর্দির কাছে। বর্দি একটার পর একটা গল্প শোনাচ্ছে আর বুমবুম গুনছে। 7 হলো, 8 হলো। 25 স্টোরি না শুনে সে আর চোখ বুঝবেই না। টুপুর হি হি করে হাসলো। মা তো তাহলে খুব টাইট খাচ্ছে। আর তোমার বাবা টাইট দিচ্ছেন। একখানা মাংকি ক্যাপ চড়িয়ে গ্যাঁট হয়ে বসে আছেন গেস্ট হাউসের রিসেপশনে। ম্যানেজার বাবুর এখন যাকে বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। উমা, সে কি? কেন? অবনীদা নাকি ঠান্ডায় জমে যাচ্ছে, কম্বলে নাকি শীত কাটবে না, তার এখনই লেপ চাই। ম্যানেজার অতিষ্ঠ হয়ে একজোড়া রেজাই আনার জন্য কোথায় যেন লোক পাঠালেন। পার্থ দাঁত ছড়িয়ে হাসল। আর স্ট্রেঞ্জ ব্যাপার কি জানো, অবনীদা রিসেপশনে বসে ঢুলছেন, কিন্তু কিছুতেই রুমে গিয়ে শোবেন না। টুপুর লজ্জিত মুখে বলল, সত্যি বাবাটা না বড্ড শীত কাতুরে। গত পূজায় গ্যাংটকে স্লিপিং ব্যাগ নিয়ে গেছিল। হোটেলের বিছানায় স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমাতো। পার্থ হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই ফিরতে শুরু করলো তিনজনে। পার্থ টুপুরকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর মাসি কি বলছে? তোকে দিয়ে অ্যাসিস্ট্যান্টের কাজ চলবে? নিতিন ফুট কাটল। তুমি চালাতে পারলে টুপুরও পারবে। আমি শুধু চালাই, আমি তো রান করাই। আমি না থাকলে তোমার থার্ড আইয়ের তৃতীয় নয়নটি কানা। তাই বুঝি পরীক্ষা নেব? নাও। বলতো পুরুষোত্তম সিংহ মানুষটি কেমন? টিপিক্যাল জঙ্গলের ঠিকাদার, 2 নম্বরই করে প্রচুর কামিয়েছে। -5 বুমবুমও এগুলো বলতে পারবে। ছেলে দুটোকেও মানুষ করতে পারেননি, একটা পাগল একটা গোয়ার। আর তারপর ধরো ভদ্রলোকের বাংলা বলা। 50 বছরের উপর ভদ্রলোক দেশ ছাড়া, কিন্তু এখনো বাংলা উচ্চারণ কি পরিষ্কার। এটা অবশ্য একটা গুড অবজারভেশন। তবে কি জানো, মাতৃভাষা ভুলতে চাইলেই 6 মাসেই ভোলা যায়, আর না চাইলে
মৃত্যু অবধি ভুলবে না। যেমন ধরো তোমার মাস্তুতো ভাই রজত, মাত্র 1.5 বছর রজত আমেরিকায় আছে, এখনই কেমন বিকৃত অ্যাকসেন্টে বাংলা বলে, শুনেছ তো? অথচ তোমার রঘু জ্যাঠা 44 বছর কানাডায় থেকেও এখনো দিব্যি ঢাকাই ডায়ালেক্টে গড়গড় করে কথা বলে যান। তা ঠিক, পার্থ স্বীকার করল। এটা ম্যান টু ম্যান ডিফার করে। যাজ্ঞে, পার্থ বলল, পুরুষোত্তমকে ছেড়ে কাজের কথা শোনো। 2 জব্বর ইনফরমেশন জোগাড় করেছি। কি? পাগলা হাতিটাকে নিয়ে এখানেও জোর চর্চা চলছে। হাতিটাকে নাকি শেষ দেখা গেছে তিরিলপসিতে, এবং তিরিলপসি থলকোবাদ থেকে খুব দূরে নয়। বাহ, সুখবর। বড়দি অবনীদার ঘরে আটকে থাকাটা পাকা হয়ে গেল। মিতিন হাসল। যাকে, করমপদার খবরটা নিয়েছ? এখান থেকে কদ্দূর করমপদা? ম্যানেজার বাবু তো বললেন কাছেই, থলকোবাদের রুটেই পড়ে, তবে রেঞ্জ আলাদা। করমপদা গুয়া রেঞ্জে, থলকোবাদ পড়ে সামটায়। এখান থেকে করমপদা মিনিট 40। মিতিন বলল, তো কাল সকালেই দিদিকে মধুবাবা দর্শন করিয়ে দেবে নাকি? সেই জন্যই তো বলছি, পার্থ বলল। গেস্ট হাউসের ম্যানেজারকেও দেখলাম মধুবাবার গল্প জানেন। কিরিবুরু টাউনেও মধুবাবা নাকি এখন একটা ইভেন্ট। এখান থেকেও অনেকে গিয়ে মধুবাবাকে দর্শন করে এসেছে, এবং তারাও নাকি ভক্তিতে সব গদগদ। মিতিন বলল, ভালোই হলো, আমরাও কাল যাওয়ার পথে একবার ঢু মেরে নিচ্ছি। পার্থ বলল, বড়দি তো শুনেই লাফাচ্ছেন, মধুবাবার নামেই পাগলা হাতির ভয়টয় সব হাপিস। টুপুরের মধুবাবাতে কোনো আগ্রহ নেই। বলল, আর তোমার সেকেন্ড ইনফরমেশনটা কি? মেঘাতুবুরুতে ছুটে ছুটে সানসেট দেখতে যাওয়াটা নাকি আমাদের গোক্ষুরি হয়ে গেছে, ম্যানেজার বলছিলেন। আমাদের দেখা উচিত সানরাইজ। কপাল ভালো থাকলে, মানে মেঘ না থাকলে, সূর্যোদয় নাকি অনির্বচনীয়। পূব দিকটা পুরো খোলা তো, নিচে রূপলি সুতোর মতো বয়ে যাচ্ছে কারো নদী, জলে সোনালি আলো ঠিকরোচ্ছে। পার্থ রীতিমতো ভাব এসে গেছে। টুপুর মনে করার চেষ্টা করছিল মেঘাতুবুরুর পথে কারোর নামে কোনো নদী সে পার হয়েছে কিনা। মনে পড়ছে না। মনে মনে টুপুর ভাবল, ছি টুপুর, এটাও তোমার অবজারভেশনের ডিফেক্ট। নির্জন পথঘাট, একটা চাপা গুম গুম শব্দ ভেসে আসছে। ডিনামাইট ফাটছে নাকি? আওয়াজ স্পষ্ট হচ্ছে ক্রমশ। নিস্তব্ধতা চিরে ছুটে আসছে একটা মোটরসাইকেল। কিরিবুরু পেরিয়ে যেদিকে জঙ্গল, সেই দিক থেকে। ঘ্যাঁচ করে সামনে এসেই একটা পান সিগারেটের দোকানে দাঁড়ালো। আরে, ঝিনিক পানি সেই মোটরসাইকেলটা না? কিন্তু এখন আরোহী মাত্র একজন। দোকানদার ঝাঁপ নামাচ্ছিল। লোকটা মোটরসাইকেলে বসেই হেলমেট খুলে হেঁকে উঠল, এই রুক রুক। দোকানদার বলল, क्या लेंगे साहब? सिगरेट ला 2 पैकेट, फॉरिन बढ़िया वाला। ছুটে এসে লোকটাকে সিগারেট দিল দোকানদার। বলল, और कुछ चाहिए? सोडा ला 3 বোতল। বোতল 3টে সাইড ক্যারিয়ারে ভরছে লোকটা। সেই সময় মুখটা পরিষ্কার দেখতে পেল টুকু। ফিসফিস করে বলল, মিতিন মাসি, যে লোকটা পেছনে বসেছিল। লোকটারও চোখ পড়েছে মিতিনদের উপর। ঝটপট হেলমেট পরে গাড়ি স্টার্ট দিচ্ছে। চামড়ার জ্যাকেট থেকে পার্স বের করে টাকা দিল দোকানদারকে। তারপর শো করে বেরিয়ে গেল মেঘাতুবুরুর দিকে। টুপুর মোটরসাইকেলটা মিলিয়ে যাওয়া দেখতে দেখতে বলল,
তার মানে লোকটা মেঘাতুবুরুতে থাকে? মিতিন উত্তর দিল না। পার্থ বলল, সম্ভবত। কিন্তু লোকটা একা কেন? অন্যজন গেল কোথায়? পার্থ খ্যাক খ্যাক করে হাসল। ওরা কি সারাক্ষণ নিতাই গৌর হয়ে ঘুরবে নাকি? তবু টুপুর ঢোক গিলল। আচ্ছা, ওরা যদি এদিকেই থাকে তাহলে ঝিনিকপানি থেকে মুরগি কিনছিল কেন? কম নয়, এখান থেকে ঝিনিকপানি তো 60-70 কিলোমিটার দূর। তুই বললি ওদের চাই বাসায় দেখেছিস? ফিরছিল তখন কিনে নিয়েছে। তাই বলে অদ্দূর থেকে কাছে পিঠে জামদাই তো ছিল। ঝিনিকপানির মুরগির হয়তো কোনো স্পেশালিটি আছে, হয়তো ছিবড়ে কম হয়, স্বাদটা মিষ্টি মিষ্টি। টুপুর তেমন সন্তুষ্ট হলো না জবাবটায়। মিতিনকে ঠেলল। ও মিতিন মাসি, বলো না, ব্যাপারটা কি একটু অদ্ভুত না? ওরা চারদিকে ঘুরে ঘুরেই বা বেড়াচ্ছে কেন? মিতিনকে চিন্তান্বিত দেখাচ্ছিল। অন্যমনস্কভাবে বলল, আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। এই মূর্তিমানটাকে? পার্থ ভুরু কুঁচকাল। না, ওর সঙ্গীটাকে। ঝট করে ওর মুখটা মনে পড়ে গেল। তখনই কেমন চেনা চেনা লাগছিল। কোথায় দেখেছ? চাইবাসায়, টাটায়, ট্রেনে, কলকাতায়? মিতিন হতাশভাবে মাথা ঝোঁকাল। সেটাই তো মনে করতে পারছি না। এরপর 4th পর্বে।